মেলাসের সূত্র হ্যাঁ ক খ এটা টপিক বুঝলে, ক খ এর জন্য সৃজনশীলের টপিক আমাদের শেষ। সৃজনশীলের আসল টপিক হচ্ছে সমাবর্তন অপবর্তন, এই দুটাই। সরি ব্যতিচার। মেলাসের সূত্র ভালো খুশি কোন ডিগ্রি হয় আপতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণ 90 ডিগ্রি হয়। আপতন কোণের ওই মানকে সমাবর্তন কোণ বলে। আপতিত রশ্মি সমবর্তন তোমাদের চাইতে বেশি আপতিত রশ্মি সমবর্তন কোণ আপতিত হলে অসমাবর্তিত আলো সমাবর্তিত আলোতে তো আলোয় প্রতিফলিত হয়। আর কথা বলো না, দেখো ভাষাটা মনে হয় কিচ্ছু বুঝতে পারলে না, সংজ্ঞাগুলো আমরা অত বেশি বোঝা পারি না প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত। আপতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণ ও প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, আপতন কোণের ওই মানকে বলা হচ্ছে সমাবর্তন কোণ। আপতিত রশ্মি সমাবর্তন কোণে আপতিত হলে অসমাবর্তিত আলো সমাবর্তিত আলোয় প্রতিফলিত হয়। দেখো ভালো করে শোনো, মনের কানে শোনো। দেখো আপতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণ ও প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, আপতন কোণের ওই মানকে সমাবর্তন কোণ বলে। তো আপতিত রশ্মি সমাবর্তন কোণে আপতিত হলে অসমাবর্তিত আলো সমাবর্তিত আলোয় প্রতিফলিত হয়। কি এটা কঠিন শব্দ নয়, কঠিন নয় সুমনা, বোঝা গেল কিছু? কিচ্ছু বোঝা যায়নি। হ্যাঁ আবার কবি সারা জীবনে একই কথাই কব, আমি আর কিচ্ছু পড়াবো না, এটাই খালি কব, তুলে না লাগবে কি জন্য। শোনো
ঘটনা দেখো, আলো আসে পড়লো নাকি, এটা হলো অসমাবর্তিত আলো। সেটা বুঝবো কেমন করে, এইভাবে বুঝবো দেখো। এই তীর চিহ্ন দ্বারা বুঝাইছি তরঙ্গটা এভাবে এভাবে যাচ্ছে, মানে কণাগুলো উপরে নিচে কাঁপাকাঁপি করতেছে, বুঝতে পারলে? কণা ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে না কিন্তু। আলোটা আসে পড়লো একটা তলের উপরে। আচ্ছা, তার আগে বলো, পানির উপরে যদি একটা লাইট মারা হয়, তো আলোটা আসে পানির উপরে পড়লো, পড়ার পর কোন দিকে যাবে? ওখানে কিন্তু একই সাথে দুইটা ঘটনা ঘটবে, প্রতিফলনও ঘটবে, প্রতিসরণও ঘটবে। কিছু আলো পানির ভিতরে চলে যাবে, আবার কিছু আলো প্রতিফলিত উপরে চলে আসবে। যে পুরাটাই যে প্রতিফলন হবে, পুরাটাই যে প্রতিসরণ হবে, এমনটা কিন্তু নয়। আলোর কিছু অংশ হয় প্রতিফলন, কিছু অংশ হয় প্রতিসরণ, দুটাই একসাথে ঘটে কিন্তু। দেখো আলোটা কিন্তু এর নিচেরটা মনে করো এটা পানি, এটা এটা হলো পানি। তা আলোটা কিন্তু প্রতিসরণ হয়ে কিন্তু এদিকে বাঁকে যাবে, যাবে না? প্রতিসরণের ফলে কিন্তু বাঁকবে। হালকা থেকে ঘন দিকে আসলে কি হয়? অবিলম্বের দিকে বেঁকে আসে। হালকা থেকে, হালকা থেকে গেছে কোথায়? ভারী, ভারী মানুষ লড়াচড়া কি করে? কম, কম করে না? ভারী মানুষ মুভমেন্ট একটু কম করবে না, যার ফলে কি হয়? আপতন কোণটা মানে পজিশন কোণটা কি হয়ে যায়? ছোট হয়ে আসে। আর ঘন থেকে হালকা গেলে কি হয়? ঘন মানে ভারী মানুষ হালকা হয়েছে, এখন লাপালাপি কি করবে? বেশি করবে, এই জন্য না দূরে সরে যায় অবিলম্ব থেকে, নাকি? এভাবে মনে রাখে ছোট থেকে। মানে ভুল হয় যে দূরে যায় না কাছে যায়, কি হয় না হয়, খুব ঝামেলা হয় যেমন রাখা। এটা হলো আমাদের কি, এটা অবিলম্ব। এটা ছোটবেলার ক্লাস না, যেখানে আসে আলো কিছু পড়লো, এটা হলো আমাদের কি? অবিলম্ব। ওকে, আলো আসে পড়লো, পড়ে আলোর কিছু অংশ কি হলো? প্রতিসরণ ঘটলো, নাকি পানির ভিতরে চলে গেল। আর প্রতিসরণের ফলে কি আলোক রশ্মি কি দিক পরিবর্তন করে না? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মি যখন আপতিত হয়, তখন কি করে? আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে, নাকি? এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। পড়েনি এগুলা? আলোর প্রতিসরণ 9 10 ছিল তো, প্রতিফলন প্রতিসরণ। মানে এত গ্যাপ নিয়ে তো ঝামেলা। এটা গেল। আর আলোর কিছু অংশ কিন্তু কি হবে? এদিকে প্রতিফলিত হবে, এই তো, নাকি? ওকে। তো যে আলোটা আসলো, তো সেই আলোটা কি সমাবর্তিত নাকি অসমাবর্তিত? অসমাবর্তিত। কারণ ওই যে আলোটা আসলো, ওখানে আলোটা শুধু যে এইভাবে এইভাবে আসবে তা কিন্তু না। বাতি থেকে আলো আসতেছে, বলো তো এটা কি শুধু এইভাবে আসতেছে? এইভাবে আসতেছে, আবার এইদিকে এইদিকে বাঁকানো আসতেছে, চারিদিকে আসতেছে, তাই না? অনেকগুলো তরঙ্গ কিন্তু একসাথে আসতেছে। তাহলে দেখো, এই যে তীর চিহ্ন, এটা দ্বারা বুঝালাম তরঙ্গটা যাচ্ছে হলো ঠিক এভাবে, এভাবে যাচ্ছে, বুঝলে? তার মানে কণাগুলা কোন দিকে কাঁপাকাঁপি করতেছে? এদিক বরাবর না? কণাগুলা কি করতেছে? উপরে নিচে এভাবে কম্পমান আছে, আন্দোলিত হচ্ছে এভাবে। তাহলে তো এইভাবে হচ্ছে, তাহলে এটা তো আমাদের সমাবর্তিত, একটা তলিত না, একটা তলিত, তাহলে তো সমাবর্তিত। তাহলে অসমাবর্তিত কেমন করে আঁকাবো? তাহলে আরেকটা তরঙ্গ এদিক বরাবর, নাকি? একটা যাচ্ছে এদিক বরাবর, আরেকটা যাচ্ছে এদিক বরাবর। তাহলে এদিক বরাবর ওটা আমি কেমন করে আঁকবো? এদিক বরাবর টেবিল এই বোর্ডের বাইরে আনা লাগবে, তাহলে এভাবে নয়, আঁকা সম্ভব? সম্ভব না। তাহলে বোঝার জন্য দেখো, কণাগুলা মানে এদিক বরাবর কাঁপতেছে, নাকি? তো এদিক বরাবর কাঁপতেছে, এটা বোঝার জন্য এই জন্য এখানে এরকম করে ফোঁটা দেওয়া হয়, এরকম করে ফোঁটা, এরকম করে ফোঁটা দেওয়া হয়। ফোঁটা দিয়ে বোঝানো হয়েছে যে কণাগুলো, একটা কণা হলো এদিক বরাবর কাঁপতেছে এবং আরেকটা কণা এই দিক বরাবর, বুঝতে পারলে? আরেকটা কণা কাঁপতেছে ঠিক উপরে নিচ, মানে বোর্ডের ভিতরে ঢুকছে একবার, বাইরে আসতেছে একবার। তো সেটা বোঝানোর জন্য কি দেওয়া হয়েছে এখানে? এই ডটগুলো দেওয়া হয়েছে, ফোঁটাগুলো দেওয়া হয়েছে, বুঝতে পারলে? তার মানে এই যে আলোটা আসতেছে, এটা আমাদের অসমাবর্তিত আলো। অসমাবর্তিত মানে একটা তলে নাই, এখানে অনেকগুলো তরঙ্গ আছে, দুইটা তলে আছে এখানে, বুঝলে? ওকে, এখন আসে পড়লো। এখন মেলাস কি কইছে? মেলাস একটা কথা বলেছে, দেখো মেলাসের কথাটা ভালো করে বোঝো। যে আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণ কোনটা? এটা না, এটা আমাদের অভিলম্ব না, এটা আমাদের অভিলম্ব। আপতন কোণ কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। তাহলে এটা যদি আই হয়, তাহলে এটা কি? এটাও আই। কি বললো? একটু কথা অনুযায়ী কাজ করি। আপতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ, প্রতিফলন কোণ এটা আর প্রতিসরণ কোণ এইটা, প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ এই দুটা কোণ
90 ডিগ্রি হলে আপতন কোণের ওই মানকে, এটা যদি 90 ডিগ্রি হয়, তোমাকে এমন অ্যাঙ্গেলে মারতে হবে আলোটা, এমন অ্যাঙ্গেলে দেখো, তুমি যদি এইভাবে তুমি ধীরে ধীরে চাপাও তাহলে ইয়ানা বাড়বে, ইয়ানা ওইদিকে সরে যাবে নাকি, করতে করতে এক সময় দেখা যাবে এই প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ কোনো এক সময় 90 ডিগ্রি অবশ্যই হবে। যখন 90 ডিগ্রি হবে তখন এই যে আমাদের এখানে যে আপতন কোণটা তৈরি হবে ওই কোণকে বলতেছি আমরা সমাবর্তন কোণ। এই জন্যই আমরা এখানে আই না দিয়ে এটা নতুন একটা নাম দেবো, সেটা হলো আইপি। পিতে হলো পোলারাইজেশন অ্যাঙ্গেল, বুঝলে? সমাবর্তন বাংলায় হলো সমাবর্তন কোণ, ইংরেজি হলো পোলারাইজেশন অ্যাঙ্গেল। এই যে আইপি দ্বারা প্রকাশ করলাম, বুঝে গেল? আর ঠিক আছে করলাম, তারপরে কি হবে দেখো কি বলছে, এই কথাটা বুঝছি আমরা এখান থেকে এতটুকুন, যে আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের একটা মান লাগবে, নির্দিষ্ট একটা মান লাগবে। তো যে মানের জন্য প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তো আপতন কোণের ওই মানকেই বলতেছি আমরা সমাবর্তন কোণ। ওকে, বুঝলাম। পরে কি বলছে আবার দেখো, আপতিত রশ্মি সমাবর্তন কোণে আপতিত হলে, সমাবর্তন কোণে আপতিত হলে অসমাবর্তিত আলো, এটা কিন্তু অসমাবর্তিত, কণাগুলো একটা কাঁপতেছে এদিক বরাবর আর একটা কাঁপতেছে এদিক বরাবর, তাই না? অনেকগুলো তলে কিন্তু আছে, কিন্তু একাধিক তরঙ্গ আছে, কিন্তু এখানে একাধিক তরঙ্গ আছে একসাথে পড়তেছে। কি হয় আপতিত হলে অসমাবর্তিত আলো, সমাবর্তিত আলোয় কি হয় প্রতিফলিত হয়। তার মানে এই আলোটা যখন যাবে তখন কিন্তু এখানে থাকবে একটা তলে আলো কাঁপবে, তার মানে তখন থাকবে শুধুমাত্র একটা তলে কাঁপবে, তখন আর এই ডটটা থাকবে না, তখন আলোটা হয়ে যাবে এইরকম। ওই সারা জীবন তরঙ্গ আঁকালাম ইঙ্গা করে নয়, এরকম করে তরঙ্গ আঁকাইছি, আজকে আসে আবার ভ্যাস করে ইঙ্গা করে আঁকা লাগতেছে নয়, ভ্যাস করে নয়। তরঙ্গ তুমি একটা তরঙ্গ যাচ্ছে এদিক বরাবর, আরেকটা তরঙ্গ যাচ্ছে এদিক বরাবর, তুমি এদিক বরাবর তরঙ্গটা আঁকাও, এখানে কেমন করে আঁকাবে, ঝামেলা হয়ে যাবে না, বোঝা যাবে এখানে। এটা বোঝানোর জন্য এখানে কণাগুলো কাঁপতেছে কোন দিক বরাবর, উপরে নিচ বরাবর। তো আমি এরকম তরঙ্গ না আঁকে আমি কণাগুলো কম্পনের ডিরেকশন দেখালাম, আমি প্রত্যেকটা কণা কাঁপতেছে কি উপরে নিচ বরাবর কাঁপতেছে, উপরে নিচ, কিন্তু সবগুলো তো একসাথে কাঁপবে না, কারণ সবগুলো যদি একসাথে না কাঁপে তাহলে কি হবে, ওখানে তরঙ্গ তৈরি হবে না, সবগুলো কণা তো একসাথে উঠতেছে না, একসাথে কেউ উঠতেছে কেউ বসছে, তাহলে একটা ঢেউ তৈরি হবে না এখানে। ওকে, এটা মানে ঢেউ, আসলে এটাকে সহজভাবে আঁকা হয়েছে এভাবে। কিন্তু যে আলোটা প্রতিসরিত হলো ও কিন্তু সমাবর্তিত হবে সেটা কিন্তু বলা নাই সূত্রে, তাই না? ও কিন্তু ও কি হবে না হবে ওটা নিয়ে আমাদের আলোচনা নাই, ও যা হোক জাহান্নামে চলে যাবে, এই জন্য ওকে আমরা কিছু দিব না, বুঝতে পারলে? এখন কথা হলো যে আপতন কোণের এই আয়ের মানটা আমরা এখন বের করব, কেমন করে বের করব, এটা হলো কথা। আচ্ছা, এটা হলো আপতন কোণ, এটা আই হলে, আচ্ছা আমরা আই পি পরে দিব, আপাতত আই মনে করি, এটা আই হলে এটা কি, এটা আই। তাহলে এই যে এটা কি কোণ, এটা প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা নাকি? ওকে, আর দ্বারা। আচ্ছা বলো তো, এই যে এখান থেকে এই কোণটা কত, 90 ডিগ্রি নাকি? 90 ডিগ্রি যদি হয় তাহলে এই নিচের এই কোণটা কত, 90 মাইনাস আই। বলো তো এখান থেকে এই কোণটা কত, 90 ডিগ্রি। 90-এর মধ্যে খাইছে কত, তাহলে নিচে পড়ে থাকলে কত, তাই নয়? হিসাব ঠিক আছে না, গোলমাল পাকলো নাকি? তাহলে 90 মাইনাস মানে এই কোণটা, ওহো ফাইনালি আমরা কি 90 প্লাস মাইনাস দিলাম, যে মাইনাসে মাইনাসে প্লাস, তার ফাইনালি তার মানে আমরা বুঝলাম কি, তার মানে হিসাব নিকাশ করে দেখতেছি এই কোণটাও আই, নিচের এই যে এই কোণটা আই, এই কোণটা যদি আই হয় তাহলে বলো তো এখন তাহলে এই কোণটা কত, পুরোটা মিলে 90, এখান থেকে এটা 90, তাহলে উপরেরটা এতটুকু নাই, নিচেরটা কত, তাহলে আর এর মান তাহলে কত, তাহলে আর এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 90 মাইনাস আই, নাকি? এত কাহিনী করে বেশি কাহিনী হয়ে গেল নয়? মনে রাখো এটা আই, তার মানে আর এর মান হচ্ছে 90 মাইনাস আই। এত কাহিনী করা লাগবে না, এটা মনে রাখলে কাজ শেষ। আর বুঝে দিলাম এই আর কি, কেমন করে আসলো নয়?
ওকে। আচ্ছা, এখন আমরা এই যে দুই মাধ্যমের আমরা আই জানি, আমরা কি জানি, আর জানি। আমরা কার মান বের করব? সমাবর্তন কোণ, মানে আই এর মান বের করবো আমরা। ওকে, তাহলে আই এর মানটা বের করি। আই এর মান বের করতে গেলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে কি কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? হুম, এটা হলো এ মিউ বি সাইন আই ডিভাইডেড সাইন আর, নাকি? এটা উপরেরটা এ ধরলাম, নিচেরটা বি ধরলাম। এ আর এর মান কত দেখো তো? 90 মাইনাস আই। দেখো সাইন 90 মাইনাস আই মানে কি বলতো, কোন কোয়াড্রেন্ট? 90 minus ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ। অল স্টুডেন্ট টেক কেয়ার, মনে আছে? অল স্টুডেন্ট টেক কেয়ার, প্রথম কোয়াড্রেন্টে হলো সবগুলো পজিটিভ, তার মানে সাইনও পজিটিভ পজিটিভ, কিন্তু 90 এর বেজর হয়েছে, তাহলে সাইন অপারেটর চেঞ্জ, সাইন হয়ে যাবে কস। কোয়াড্রেন্ট একদিন মনে বুঝাইছিলাম, কোন একদিন? হয়, অত বোঝা লাগবে না। কোয়াড্রেন্ট ওই যে উচ্চতর গণিত হলে লাগবে, কিন্তু ওটা ফরজ বুঝা। কোয়াড্রেন্ট ছাড়া উচ্চতর গণিতে কাজ হয় না। তো সাইন বাই কস সমান কি লেখা যায়? tan আই, নাকি? এই সাইন বাই কস tan, তাহলে আই কোণ সমান সমান tan ইনভার্স দেখো এই যে এই কোণটাকে আমরা বলতেছি পোলারাইজেশন অ্যাঙ্গেল, নাকি? সমাবর্তন কোণ আইপি, tan ইনভার্স প্রতিসরাঙ্ক, বুঝলে? এটাকে তোমরা tan ইনভার্স হিসেবে মনে না রেখে এইভাবে মনে রাখতে পারো, tan সমান সমান tan থিটা সমান সমান এই প্রতিসরাঙ্ক, নাকি? tan থিটা সমান প্রতিসরাঙ্ক, এখান থেকে আয়ের মানটা পার করে দিলে এভাবে মনে রাখলে হয়। tan আইপি সমান সমানই এই সূত্র হিসেবে মনে রাখতে পারো এটা। আর এই সূত্রকেই বলা হচ্ছে ব্রুস্টার ইকুয়েশন। হ্যাঁ, এটা হলো মেলাসের সূত্র। তো মেলাসের সূত্র থেকেই মেলাস সূত্র মতো দিয়ে চলে গেছে, আর ওলানে সিটাসিটি করেছে হলো ব্রুস্টার। বাংলাদেশের স্টুডেন্ট গুলার এই একই ডায়লগ, সবারই কমন ডায়লগ, এগুলা কি করেছে, এগুলা কি জন্য করেছে, এলা কেন করবা গেছে। এই যে আমরা যে অধ্যায়টা শিখতেছি না, এই অধ্যায়টার উপরই পুরা পৃথিবীর আমাদের যোগাযোগ ব্যবস্থাটা টিকে আছে। কমিউনিকেশন সিস্টেম, পুরা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এই অধ্যায়ের উপর। কিন্তু আমরা আসলে ওই কিছুই পড়িনি, সামান্য বিষয় পড়তেছি শুধু। পুরো একটা করে অধ্যায়, মানে একটা করে জগৎ, বিজ্ঞানের একটা করে জগৎ, একটা করে অধ্যায়, ফিজিক্সের বিশাল জগৎ। এর তরঙ্গ নিয়ে কত কি হয়, আমরা খুব সামান্য জিনিস পড়তেছি।
এগুলা এগুলা কি জন্য পড়াচ্ছি তোমাদেরকে জানো? এগুলা আমাদের কাজে লাগবে ইঞ্জিনিয়ারিং এর জন্য। এগুলা যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের জন্য এগুলা লাগবে। তাহলে যদি সমাবর্তন কোণ বের করতে বলে, যদি বলে সমাবর্তন কোণটা বের করো, তাহলে কোন সূত্র? ট্যান থিটা নাকি? ট্যান থিটা, থিটাটাই হচ্ছে আমাদের এখানে সমাবর্তন কোণ, কিন্তু ট্যান থিটা জায়গা হচ্ছে ট্যান আইপি সমান সমান কি? প্রতিসরণাঙ্ক। ওই দুই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। মিশাবো মিশাবো। শেষ, অধ্যায় বিদায়। এখান থেকে কর খ আসবে শুধু, আর এমসিকিউ। ক খ আর এমসিকিউর জন্য এটা এখান থেকে আসবে। দেখেন তো এটা বাতাসেরই ফ্যান দিয়ে দেয়, কিচ্ছু হয় না, খালি বাতাস হয়। আরো জোরে হবে, থাকা পারবে না, পুড়ে যাবে একবারে। এখানে দাঁড়াতেই পারবে না। বিশ্বাস হচ্ছে না? দেখো না, সাবি বিশ্বাস করতেছে না। সাবি কও, তাহলে বলবে। মোটর পুড়ে যেতে পারে, এই জন্য একটু কমে দেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে। দেখি দেখাও। হ্যাঁ, অধ্যায় শেষ, অধ্যায় খতম। কিন্তু আগে তুই এখন দিন দিন ভালো হচ্ছিস বেশি তো। একের ঘ, পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার হবে, কি ধরনের ব্যতিচার হবে সেটা বলে দেয় হচ্ছে আমাদের যে এন এর মান কত, এন এর মান জোর নাকি বেজোর। এন এর মান যদি জোর হয় তাহলে আমাদের এখানে হবে হলো গঠনমূলক ব্যতিচার, মানে উজ্জ্বল বিন্দু, সোজা কথা নাকি। আর এন এর মান যদি বেজোর হয় তাহলে হবে ওটা হলো ধ্বংসাত্মক ব্যতিচার, সোজা বাংলায় অন্ধকার বিন্দু। এই কথা বুঝছো তুমি? তোমরা বুঝছো? বুঝবে কেমন করে না শুনলে? যে কোথায় হলো, কি প্রশ্ন করছে রে? পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার? ব্যতিচার কয় প্রকার বলো? কি কি? একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক। গঠনমূলক মানে হলো উজ্জ্বল বিন্দু তৈরি হওয়া, আর ধ্বংসাত্মক মানে হলো অন্ধকার বিন্দু তৈরি হওয়া। এই তো হিসাব, আর কি তাই। দেখি পি বিন্দুতে কি হয় নাকি আমরা দেখি। ঘুরে ফিরে একই প্রশ্ন করবে, কিন্তু এটা আর কিছু নাই, কিন্তু ব্যতিচার ছাড়া আর কিছু নাই। এই সিরমির নাকি এই দেখালি চিহ্ন আলোচনা। পি বিন্দুতে কি বলেছে, কি তথ্য দেওয়া আছে? পি বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য পথ পার্থক্য পাওয়া গেল। সৃষ্টি দূরের ক্ষেত্রে তেমন করা হলো। কি কি মান দেওয়া আছে লেখি একটু সম্পূর্ণ করতে। এত ব্যবধান চির দয় থেকে এর মান দেওয়া আছে 2.95। এর সমান সমান তোরা মনে হয় মারামারি করে রাখছো, কুস্তিগিরি রাখছো। এই আটকে গেছে, আমাকে সাহায্য করেছো না? ডি কত?
এ ডি আর ল্যামডা, এই তিনটা দেওয়া থাকলে আর কিছু লাগবে না। এ ডি আর ল্যামডা, ডি কত 1 মিটার, তাহলে তো সুবিধা হবে হিসাবে 1 মিটার, আর ল্যামডা 5900 অ্যাংস্ট্রম। তাহলে এটাকে যদি একে নিয়ে যায় 5.9 গুণন 10 ইনভার্স 7 না কত, 1 2 3 7 না তো, তাহলে তরঙ্গ ছিল এত। তরঙ্গদের পথ পার্থক্য জায়গায় কি কি দেওয়া আছে, পথের পার্থক্য, তাই না? তার মানে কি দেওয়া আছে বলো, ডেল এক্স, ডেল এক্স কত 2.36 গুণন 10 ইনভার্স 6 মিটার। তাহলে ডেল এক্স এর মান দেওয়া আছে, তাই তো? ওকে, তাহলে পথের পার্থক্য এত, কিন্তু এটা যে ল্যামডা বাই 2 এর কত গুণিতক আমরা কিন্তু জানি না। কত গুণিতক এটা জানি কি আমরা? জানি না। ধরে নেই এটা ল্যামডা বাই 2 এর n গুণিতক নাকি? দেখো ডেল এক্স এর মান যদি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয় তাহলে হলো এটা আমাদের গঠনমূলক ব্যতিচার, উজ্জ্বল বিন্দু নাকি? যদি জোড় গুণিতক হয় n এর মান, আর যদি বেজোড় গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক, মানে পাওয়া যাবে ওখানে অন্ধকার বিন্দু। তো এই যে ডেল এক্স এর মানটা, এটা আমাদের যে ল্যামডা বাই 2 এর কত গুণিতক আমরা জানি না, ধরি n গুণিতক, ধরি ডেল এক্স n গুণিতক। এটা বাতাস গায়ে লাগে খুব আমার, হিট করে গায়ে আসে, কিন্তু ওটা বেশি গায়ে লাগে না তো। দেখো ধরি ডেল এক্স এর মান ল্যামডা বাই 2 এর n গুণিতক, তার মানে n গুণন ল্যামডা বাই 2 সমানই তাহলে কি ডেল এক্স n ল্যামডা বাই 2 এর n গুণিতক, অর্থাৎ ডেল এক্স সমান, অর্থাৎ ল্যামডা বাই 2 এর n গুণিতক সমানই তাহলে ডেল এক্স নাকি বলো? হয়তো ডেল এক্স এর মান ওই যে দেওয়া আছে না, 2.36 গুণন 10 ইনভার্স 6 গুণন ল্যামডা বাই 2, এবার দেওয়া হবে 2 বাই ল্যামডা, অঙ্ক শেষ। ল্যামডা হচ্ছে আমাদের 5.9 ইন্টু 10 ইনভার্স 7। আমরা সহজ সরল মনে সবসময় কাজ করবো, নয় শ্রেয়া? হ্যাঁ শোনা, হ্যাঁ দশা পার্থক্য, হ্যাঁ ওটা বুঝতে যাবে, কোনো সমস্যা নাই। দশা পার্থক্য ওটা একটু পেছে যাবে, ঘুরে পেছে যাওয়া লাগবে। আমার ডেল এক্স এর কাছ থেকে আমাদের যাওয়া লাগবে ডেল ডেলে। কত হলো অ্যান্সারটা একটু বলো তো, ক্যালকুলেটর করেছো তুমি? গাইডের সাথে মিলালে নাকি? গাইডের অ্যান্সার তো মিলবে না। 8 কখন করলে রে ভুজ করে তুমি? এদের অঙ্কগুলা যে এতই মজার বুঝলে, তোমাদের আমি বলে বুঝাতে পারবো না। এই কালি ছাড়া বুঝলে কোনো কালি বড় সুন্দর হয় না। এই কালির যে কি আছে, এত কালি কিনবো, কোনো কালি ভালো নয়, শুকে যায়, একবার শুকে যায়, কলম নষ্ট হয়, কলম টিকে না অন্য কালি ব্যবহার করলে। এই কালি দিয়ে কলম যুগের পর যুগ ব্যবহার করা যায় না। অন্য কালির দাম 40 টাকা 45 টাকা, এটা 80 টাকা, এর চেয়ে বড় 45 টাকা কালি, এর চেয়ে ডবল। এটা বাইরের দেশের যে, আর বাকিগুলা দেশের দেশি, এটা যে এক পাকিস্তানি।
ওকে, তাহলে কি কি ব্যতিচার হবে বলো? কি ব্যতিচার হবে, ধ্বংসাত্মক নাকি গঠনমূলক? গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। পি বিন্দুতে আলো জ্বলে উঠবে ভুকভুক করে। বলো। ওরা শোনো, আমাদের উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে নাকি অন্ধকার বিন্দু পাওয়া যাবে সেটা কিন্তু দুজনা বলে। একটা হলো আমাদের পথের পার্থক্য দিয়ে আমরা বলতে পারি, আরেকটা হলো দশা পার্থক্য দিয়ে বলতে পারি। যদি দশা পার্থক্য পায়ের জোর গুণিতক হয় তাহলেও হয় আমাদের গঠনমূলক ব্যতিচার নাকি। দেখো ডেল ডেল কত হওয়া লাগে, 0, 2 পাই, 4 পাই, এভাবে চললো নাকি। যদি পায়ের, কথা শোনে না রে আমার, কি দামি কথা করছি রে, যদি দশা পার্থক্য পায়ের জোর গুণিতক হয় তাহলেও পাওয়া যাবে উজ্জ্বল বিন্দু বা গঠনমূলক ব্যতিচার। আবার আমি দশা পার্থক্য দিয়ে ওটা আমি যাচাই করবো না, আমি যাচাই করবো পথ পার্থক্য দিয়ে, ডেল এক্স দিয়ে। তাহলে ডেল এক্স দিয়ে করতে গেলে কি লাগে বলো, 0, তারপর কি 2 λ/2, তারপর কি 4 λ/2, এভাবে জাতি থাকবে। অর্থাৎ λ/2 এর জোর গুণিতক হলেও সেম ঘটনা, দুটা জিনিস আসলে একই, বুঝতে পারলে, দুটা জিনিস আসলে একই। এখন যদি এটা জোর গুণিতক গেলে, বেজোর গুণিতক হলে পাওয়া যাবে অন্ধকার বিন্দু নাকি, বা ধ্বংসাত্মক ব্যতিচার। এখন তোমরা কি এটাতে করে নিবে, এটা দে, হ্যাঁ এটা তো সহজই। তুমি এখন করছো না, আমি পথের পার্থক্য দিয়ে আমি করব না, আমি দশা পার্থক্য দিয়ে আমি এটা যাচাই করবো। এটা দেখলাম λ/2 এর কত গুণিতক, এবার দেখো পায়ের কত গুণিতক হয় নাকি। ডেল এক্স সমান সূত্রটা কি ছিল, 2 পাই বাই ল্যামডা ডেল ডেল 2 পাই বাই ল্যামডা ডেল এক্স। এটা ছিল আমাদের দশা পার্থক্যের সূত্র। ল্যামডা কত, 5.9 ইন্টু tan ইনভার্স 7 ডেল এক্স, 2.36 ইন্টু tan ইনভার্স 6। কত পাই বেড়েছে, গাইডে কত পাই আছে, তাহলে এখানে কাটাকাটি করে 8 পাই। দেখো দশা পার্থক্য পায়ের কত গুণিতক, জোর গুণিতক নাকি, তার মানে এখানে পাওয়া যাবে গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দু বা চরম বিন্দু নাকি। না খুব একটা পার্থক্য না, সূত্রে একটি পার্থক্য এই। কোন মানটা, করো যা জিঙ্গা করে মনে চাই করো না কেন, এটা তোলো, এটা তুলে এটা 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 ব্র্যাকেট দিয়ে ভাগ, এটা দাও, তার সাথে গুণ দাও 2, এখানে তাহলে এটা মনে 4 বের হবে না অ্যান্সার, এটা করলে 4 বের হবে, 4 এর সাথে 4 দুগুণে 8, 4 বের হবে। এটা ভাগ করে, এটা ভাগ এটা দাও 4 হবে, এটা ভাগ এটা দাও 4 হবে। ক্যালকুলেটর বলে কিভাবে বের করবে বলছে, তুই তো ডিব্বা নিয়ে বসেছিস। আচ্ছা ভালো, তার মানে ভালো ভালো পড়তে, বেশি বেশি পড়তেছি সেটা ভালো। সূত্র তো আমাদের একটাই, সেটা ব্যতিচারের সূত্র নয়, আর তো কোনো সূত্র নাই। যা সূত্র সবটা ব্যতিচারেরই নাকি সুরাইয়া, ব্যতিচারক উল্টেলে কি হয়, এদিকে সাকিবা, সূত্র তো শুধুমাত্র ব্যতিচারের, সাবি এদিকে, সূত্র শুধু কার, ব্যতিচারের, ব্যতিচারক উল্টালে কি পাওয়া যায়, অপবর্তন, অপবর্তনক
না, ব্যতিচারক উল্টালে পাওয়া যায় অপবর্তন, আর আর এই তোমার এই গেটিং কর্তৃক অপবর্তন ওটা কোথেকে পাওয়া যায়? ব্যতিচারী। ব্যতিচার আর গেটিং কর্তৃক অপবর্তন দুটা কি একই জিনিস, শুধু উল্টা কি ব্যতিচারের উল্টা হলো অপবর্তন, বুঝলে? আর সমাবর্তন ওখানে তো তেমন ইকুয়েশন নাই, ওখানে তো অঙ্ক কতটা। দেখি তারপরে কোনটা বললে? কত সেটা? 2 এর ঘ। 2 এর ঘ কি বলেছে? উদ্দীপকের চিরে এত তরঙ্গ আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য, উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম, এলা তো এটার থেকে এটা পার্থক্য আমরা করলাম না একটা একে, তো যেটা দিয়েছিলাম বড় রেসিডেন্সিয়াল। দ্বিতীয় ক্রমের অবম ও চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও সহজ হিসাব, কিন্তু মানে অনেকগুলো ক্যালকুলেশন আছে, এই আর কিছু নয়। বিশাল বড় হিসাব নিকাশ, অনেকগুলো বের করা লাগবে এখানে। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে অপবর্তন হোক আর ব্যতিচারক একই তো, সূত্র তো আর আলাদা না, সূত্র কি উল্টে যাবেই তো, এই তো হিসাব, আর তো কোনো হিসেব না। চরম তৃতীয় ক্রমের অবম, দ্বিতীয় অবম আর পাশে উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরম। দেখি অথবা কেউ যদি গাইডে দেখে প্রশ্ন বুঝবেন, তুমি এটা বাদ কিন্তু কঠিন নয়, কিন্তু সত্যি করছি কঠিন নয়, এনাও কঠিন নয়। মাঝখানেরটা উজ্জ্বল নাকি? পরে হলো এটা উজ্জ্বল, প্রথম ক্রমের উজ্জ্বল, এটা উপরে ধরো নিচে ধরো, আমি নিচেই ধরি, নয় একই তো ব্যাপারই করবে। এটা প্রথম উজ্জ্বল, তারপর এটা হলো দ্বিতীয় উজ্জ্বল, এটা হলো তৃতীয় উজ্জ্বল, এটা হলো চতুর্থ উজ্জ্বল। শোনো, উজ্জ্বল গুলাকে আমি মার্ক করলাম, অন্ধকার গুলাকে করলাম না। অন্ধকারকে এই মাঝখানে ফাঁকা জায়গাটা আছে না, এটা কি অন্ধকার, এটা কি অন্ধকার, এটা কি অন্ধকার নাকি? তো কি চাইছে প্রথমে? দ্বিতীয় ক্রমের অবমের, হ্যাঁ, তাহলে দ্বিতীয় ক্রম নাকি, তার মানে এই 2 নম্বর আলো নয়, 2 নম্বর আলো আর 2 নম্বর অন্ধকারের পার্থক্য নাকি? তাহলে দেখো এখান থেকে এটা হলো উজ্জ্বল নাকি, x2 দ্বিতীয় ক্রমের, দেখো এখান থেকে এটা, আর দ্বিতীয় ক্রমের অন্ধকার হলো এখান থেকে এইটা নাকি, এটাও কি x2, এই x2 থেকে x2 কি করা লাগবে? এটা x2, তাহলে এটা ধরি x2 প্রাইম, তাহলে কোনটা বড়? x2 বড় না, উজ্জ্বলটা বড়, তাই তো নাকি? তাহলে এই উজ্জ্বল থেকে এটা বাদ দেওয়া লাগবে, যেটা বড় হবে বড়টাতে ছোটা বাদ দেবো, এই তো বের করি। দ্বিতীয় উজ্জ্বলের এটা কি হচ্ছে? ব্যতিচার হচ্ছে নাকি অপবর্তন হচ্ছে? অপবর্তন, তাই না? একটা চির, একক চিরের দরুন অপবর্তন হচ্ছে। তাহলে দ্বিতীয় উজ্জ্বলের ক্ষেত্রে আমরা x2 সূত্রটা কি ছিল উজ্জ্বলের ক্ষেত্রে? আচ্ছা, ব্যতিচারের কথা আগে মাথায় রাখো। ব্যতিচারের উজ্জ্বলের ক্ষেত্রে কি হয়? শুধু এ উজ্জ্বল হলে n ল্যামডা ডি বাই এ উজ্জ্বলের ক্ষেত্রে। তাহলে এখানে তো উজ্জ্বলের ক্ষেত্রে, তাহলে অর অন্ধকারের ক্ষেত্রে কি ছিল? 2n - 1 ল্যামডা ডি বাই এ, তাহলে অর হয়েছিল ওটা অন্ধকারের ক্ষেত্রে।
তাহলে অর অন্ধকারটা এখানে আসে হবে সেটা উজ্জ্বল হবে, কিন্তু 2n-1 সেটা হয়ে যাবে প্লাস 1। সবই উল্টিবে, তবে প্লাস মাইনাস উল্টিবে না কেন নাকি? ওটা না উল্টুক। 2n + 1 ল্যামডা ডি বাই 8। আশা করি সব মান দেওয়া আছে। ও ঠিক আছে, ওই 2 কাটবে না তো এখানে, সরি। তাহলে এখানে n হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল যেহেতু, তাহলে n এর মান হলো 2 যোগ 1। ল্যামডা কত দেওয়া আছে বলো? 1 2 3 7। ল্যামডা আমাদের আর কি মান লাগতেছে এখানে? ডি এর মান লাগতেছে। ডি আছে 150 কি 1.5 মিটার। আর কি লাগবে আমাদের এখানে? চিরদ্বয়ের মধ্যবর্তী চিরের প্রস্থ। চিরের এটা চিরদ্বয় তো নয়, একটা চিরি। চিরের যে প্রস্থটা আছে খুব সামান্য, কত? 6 × 10⁻³ মিলিমিটার। মিলিমিটার এটা খুবই কম হয়, 10⁻6 মিটার। আর কি লাগে? সব মান তো আছে, বসে দিলে তো হয়ে গেল। ল্যামডা ল্যামডা 6 × 10⁻7 গুণন ডি হলো 1.5, 2 × এ হলো 6 × 10⁻6। অবম ও চরম রৈখিক দূরত্বের পার্থক্য। তো দ্বিতীয় উজ্জ্বল প্রশ্ন তো উজ্জ্বল বলেন, এটাকে চরম বলছে, আমরা উজ্জ্বল বললাম। ধরে নে উজ্জ্বল চরম তাই কি না? উজ্জ্বল মানে তো উজ্জ্বল, চরম মানে তো চরম। উজ্জ্বল মানে চরম। দ্বিতীয় অবমের ক্ষেত্রে 0.375 এত মিটার। 0.3 ঠিক আছে 0.38 কেন্দ্র থেকে দিতে 0.3, হ্যাঁ মিলছে আনসার 0.3873 ঠিক আছে মিলছে। কিন্তু ওরা কতখানি কাঠখড় পুড়ে তারপরে অ্যান্সার আনিছে দেখো, গুবি কাজ করে। ওকে, আমাদের এই যে 3 লাইনে অ্যান্সার শেষ। 3 লাইন লাগিয়েছে, লাগেইনি বুঝি। এই যে এবারে দ্বিতীয় অবমের ক্ষেত্রে এবার দেখি। দ্বিতীয় অবম না, এটা অন্ধকার। তাহলে অন্ধকার, তাহলে ব্যতিচারের উজ্জ্বল কি ছিল? তাহলে এটা এখানে তাই হবে। ঠিক আছে 0.3 ঠিক আছে, 3 পর কিছু আসেনি।
এত হিসাব জিজ্ঞেস করে কিছুই পেলাম না, খালি 3 পেলাম। 0.03 না, ওই একই, ওদের 3 আসছে না, 3 পড়তে 0 আসছে একটা। আচ্ছা কোনটা বড় বলো, x2 বড় না x2 প্রাইম বড়? x2 বড় নাকি? আর এখান থেকেও বোঝা পারছি আমরা, দেখো চিত্র থেকে বোঝা পারছি। বলো দ্বিতীয় উজ্জ্বলটা বেশি দূরে থাকবে না, দ্বিতীয় অন্ধকার দ্বিতীয় উজ্জ্বলের চেয়ে একটু কাছে থাকবে। কারণ আগে দেখো কেন্দ্রীয় উজ্জ্বলের পর শুরু হয় অন্ধকার, প্রথম অন্ধকার, আর প্রথম উজ্জ্বল তার পরে হয়, প্রথম উজ্জ্বলটা অন্ধকারের চাইতে বেশি দূরে হয়। এখন মাঝখানে একটা উজ্জ্বল, উজ্জ্বলের পরে তো অন্ধকার, অন্ধকারের পরে তারপর তো প্রথম উজ্জ্বল নাকি? তাহলে প্রথম উজ্জ্বলটা কিন্তু বেশি দূরে নয় প্রথম অন্ধকারের তুলনায়, তাহলে দ্বিতীয় উজ্জ্বলটা হবে দ্বিতীয় অন্ধকারের চাইতে বেশি দূরে নয়? এটা কিচ্ছু বলি মনেই নি, বললাম ভাল লাগে না যত সব। তাহলে বাংলা কথাটা বুঝলে তো নাকি? বাংলা কথাটা কি লিখবে এখন, যে দ্বিতীয় উজ্জ্বল দ্বিতীয় ক্রমের ওই চরম আর অবমের রৈখিক দূরত্বের পার্থক্য x2 মাইনাস x2 প্রাইম বিয়োগ করে যা হলো তাই। এটা যেভাবে করেছে এখন দ্বিতীয় জিঙ্গারে করেছ সিংটা করে তৃতীয়টা করবে, খালি এখানে জায়গায় এখানে বসবে হলো 3, আর কোনো পার্থক্য নাই, একই। ঠিক আছে রাবেয়া, বুঝা পারিস তো নাকি ভালো করে? রৈখিক পার্থক্য x2 মাইনাস x2 প্রাইম। মাইনাস 0.3 0.0 কঠিন প্রশ্ন নয় কিন্তু, কেউ প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে কিন্তু, সরি প্রশ্ন দেখে তো যাবে না, উত্তর দিকে সিম্পল প্রশ্ন করছে। তোমরা কোনোদিন ঘাবড়ে যাবে না কোনো কিছু দেখে। তারপরে কি তোমার আর সমস্যা নাই? কি দেখিস তুমি? 24-এর প্রশ্নগুলাই সুন্দর, ভালো ভালো প্রশ্ন। স্যার ওই যে আরেকটা প্রবলেম আছে এখানে 3 নম্বরে এখানে এই যে ডি মানে সাইন। কি খবর, দুঃখের কথা কইলে তো তুমি কেবল মিছা কথা কত ডি আসছে না, সূত্রগুলো ক্লিয়ার কর, সূত্র ক্লিয়ার করনি, সূত্র তো শুধু ব্যতিচারের ক্ষেত্রে সূত্র। এই দিকে তাকাও সবাই, লুক এট মি। ব্যতিচার বলো আর অপবর্তন বলো, দু ক্ষেত্রেই এই সূত্রটা কাজ করে, এ সাইন থিটা সমান সমান ডেল এক্স। ব্যতিচার বলো আর একক চিরের দরুন, সরি আমার ভুল গেছে একটুখানি, ব্যতিচার বলো আর একক চিরের দরুন অপবর্তন বলো, এটা হলো সূত্র ডেল এক্স এর সূত্র নাকি? এ সাইন থিটা লিখে দিছি, এটা তো আছে, এ সাইন থিটা সমান সমান ডেল এক্স। তোমাদের গাইডে করছে কি এই ডেল এক্স এর মান এ সাইন থিটাতে ডেল এক্স বের করছে, কিন্তু আমরা ডেল এক্স এটাতে করিনি, আমরা অন্যটাতে করছি, কোন ছাড়াই করছি এখানে। প্রশ্নে যেহেতু কোণের মানটা দেওয়া নাই, কোন দেওয়া ছিল প্রশ্নে কোন দেওয়া ছিল? দেওয়া নাই। যদি প্রশ্নে যদি কোণের মান না, কোন মানে এটা কি কোণ বলো? এটা যে কোনো তোমার উজ্জ্বল বিন্দু বা অন্ধকার বিন্দুর কৌণিক দূরত্ব নাকি? কৌণিক বিস্তার বা কৌণিক দূরত্ব, এটা হচ্ছে আমাদের থিটা। যদি কৌণিক দূরত্ব দেওয়া থাকে তাহলে কিন্তু ডেল এক্স এর মান আমাদের বের করতে হবে এই সূত্র দিয়ে, বুঝতে পারলে? কোন দেওয়া নাই, আমরা এই সূত্রের ধারে কাছে যাব না,
আর গ্রেটিং কর্তৃক অপবর্তন, সেক্ষেত্রে এটা হয়ে গেছে ডি, ডি সাইন থিটা সমান সমান ডেল এক্স, আর কিচ্ছু নয়। গ্রেটিং কর্তৃক অপবর্তন, যেখানে ডিকে কি বলা আছে বলো সাকিব ভাই, ডি কি জিনিস? ডি কিন্তু আসে কিন্তু ক খতে, যে ডি কাকে বলা, ডি এর পরিচয় কিন্তু ক খতে আসে, তুমি খুঁজে দেখো বিভিন্ন বোর্ডে পাবে ডি এর পরিচয়। ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক কাকে বলে লিখে দিলাম, এই সেদিন লিখে দিলাম যে চিরের প্রস্থ এবং প্রতিবন্ধকের প্রস্থের যোগফলকেই বলা হচ্ছে গ্রেটিং ধ্রুবক, যেখানে ডি এর পরিচয় হচ্ছে এ প্লাস বি। এ হলো চির, বি হলো প্রতিবন্ধক। চিরুনি, চিরুনি দেখো, চিরুনি মনে করো, এটা হলো চির নাকি, এটা হলো প্রতিবন্ধক। তাহলে এই চির আর এই প্রতিবন্ধক, এইদিকে না দেখে এইদিকে দেখাচ্ছি কেন আমি, এদিকে দেখো, এটা হলো চির আর এটা হলো প্রতিবন্ধক। চির আর প্রতিবন্ধক এই মিলে এখান থেকে দেখো, এখান থেকে এতটুকু দূরত্ব, এটাই হলো গ্রেটিং ধ্রুবক ডি। এখন বলো তো ডি দূরত্বে চিরের সংখ্যা কয়টা? ডি দূরত্বে চিরের সংখ্যা কয়টা? চির খুঁজে খুঁজে জীবন শেষ হয়ে গেল দেখাচ্ছে। তাহলে ডি দূরত্বে চিরের সংখ্যা হলো একটি। তাহলে একক দূরত্বে চিরের সংখ্যা কয়টি? একক দূরত্ব মানে 1 মিটারে, তাহলে কয়টা? 1/d। একক দূরত্বে চিরের সংখ্যাকে বলা হচ্ছে n। এই n এর মান বিভিন্ন বোর্ডে আছে মনে দেখো, n এর মান বের করেছে। একক দূরত্বে চিরের সংখ্যা কয়টা? তাহলে একক দূরত্বে চিরের সংখ্যা n সমান সমান 1/d। তাহলে এটা একটা সূত্র, আসলে সূত্র তো নয়, এমনিতে ক্যালকুলেশন করলাম এটা আমরা ঐকিক নিয়মে। তা দেখো ডি দূরত্বে চিরের সংখ্যা হলো একটি, তাহলে একক দূরত্বে কয়টা? 1/d। তাহলে একক দূরত্বে চিরের সংখ্যা ওটাকেই বলতেছি আমরা n। একক দূরত্বে কয়টা চিরে পড়ে আছে? n সমান 1/d। আশা করা যায় সামনে হয়তো এটা পাবে তোমরা। এটা তো কোনো সূত্র নয়, এটা তো কোনো সূত্র নয়, জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম না যে ডি দূরত্বে কয়টা আছে চির। ডি দূরত্বে কয়টা চির শ্রেয়া? একটা না? ডি এর মধ্যে একটা তো থাকবেই, মানে একটা প্রতিবন্ধক একটা চির, এই মিলেই তো ডি, ওর মধ্যে একটা চির থাকবেই। বুঝলে রাবিয়া দেখো, যে ডি সাইন থিটা ডেল এক্স লিখলাম না, ডেল এক্স লিখলাম তো নাকি? তাহলে ডেল এক্স এর জায়গা যদি উজ্জ্বল বলে, উজ্জ্বলের ক্ষেত্রে ডেল এক্স কি হবে? n ল্যামডা ডি বাই এ। উজ্জ্বলের জন্য দেখো এটা কিন্তু গ্রেটিং কর্তৃক অপবর্তন। তাহলে গ্রেটিং কর্তৃক অপবর্তন, না গ্রেটিং কর্তৃক অপবর্তন, আমাদের ব্যতিচার আর গ্রেটিং কর্তৃক অপবর্তন দুটো একই জিনিস, বুঝতে পারলে? আচ্ছা ধরে নাও এদের সব এক, খালি পার্থক্য হলো ব্যতিচার আর অপবর্তন। একক চিরের দরুন অপবর্তন, বুঝলে? অপবর্তন কয় প্রকার? 2 প্রকার না, একটা একক চিরের দরুন আর একটা গ্রেটিং কর্তৃক। গ্রেটিং মানে অনেকগুলা চির নাকি, চিরুনি অভিযান। তাহলে একক চিরের দরুন অপবর্তন আর ব্যতিচার পরস্পর কি বিপরীত। আর গ্রেটিং কর্তৃক অপবর্তন হচ্ছে ব্যতিচার আর গ্রেটিং কর্তৃক অপবর্তন, এই দুটা কি সমান, একই, বুঝে গেল? তাহলে এটা কি কর্তৃক? ডি এর পরিচয় কি? এটা গ্রেটিং ধ্রুবক না, তার মানে এটা গ্রেটিং কর্তৃক অপবর্তন হয়েছে। তার মানে যদি বলা হয় উজ্জ্বল বিন্দু বের করা, তাহলে উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে ডেল এক্স এর মান কি বসাবো? ব্যতিচারে যা বসাইছি তাই বসাবো, n ল্যামডা ডি বাই 2 এ, সরি এ নাকি? আর অন্ধকার বললে 2n মাইনাস 1। হ্যাঁ হিসাব শেষ, মামলা ডিসমিস। না বলো, তারপর বলো কি হয়েছে দেখি। পর্দার কেন্দ্র হতে এত মিলিমিটার দূরে কোন ধরনের ডোরার সৃষ্টি হবে? এই পর্দার কেন্দ্র হতে এত মিলিমিটার দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে? কোন ধরনের ডোরা হবে নাকি, এই যে কেমন ডোরা হবে, তার মানে এখানে কার মান দেওয়া আছে জানো? xn এর মান দেওয়া আছে। xn কেন্দ্র থেকে দূরত্ব দেখো, এটা কিন্তু আমাদের, এটা কি ছিল? ব্যতিচার নাকি? ব্যতিচার না অপবর্তন না, কি করছে এটা? ব্যতিচার না? ওকে ব্যতিচার। এটা মাঝখানের উজ্জ্বল নাকি?
মাঝখানে উজ্জ্বল থেকে যে কোনো ডোরার দূরত্ব, এটাকে কি বলতেছি আমরা? এক্সএন। এখন বিন্দুটা কি সেটা তো আমরা জানি না, উজ্জ্বল নাকি ওটা আমরা জানি না। তো সেই দূরত্ব দেওয়া আছে কত মিলিমিটার বলো? প্রশ্ন দেখো রে, 6.38। এটা কার কার সমস্যা? হ্যাঁ, সিদ্ধাপের একার এত মিলিমিটার ওর সমস্যা। ওর তো সবারই, তোমার যতগুলো ওর সমস্যা সবারই, বুঝলে? তোমার দিলে দিলে সব ওরগুলো। টেন ইনভার্স কত হলো রে? 3 মিটার। এত। আর কি কি মান দেওয়া আছে একটু দেখি। এ দেওয়া আছে, এ কত? এ কথা কয় না রে বাঙালি। এ দেওয়া নাই, তাহলে তো মুশকিল হয়ে গেল। এছাড়া তো হবে না। গদ কি এ বের করা লাগছে? ওটা তো ওই আগের অধ্যায় আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, এসি বাই ল্যামডা বা এইচএফ। এছাড়া তো হবে না, নয় ঝামেলা হয়ে গেল। ও ডোরার প্রস্থ, আচ্ছা ডোরার প্রস্থ থেকে তো টেনে টেনে বের করে আনবো। ডোরার প্রস্থের সূত্র আমরা জানি তো। দেখো তো কাণ্ড কারখানা। ডোরার প্রস্থ জেড সমান সমান ল্যামডা ডি বাই ডোরার প্রস্থ 2a না? সব মান দেওয়া আছে, জেড মান দেওয়া আছে। জেড কত? 5 ইন্টু tan ইনভার্স 3 নাকি? ল্যামডা 4 মানে 4.5 tan ইনভার্স 7 d1 মিটার। তাহলে ব্যাপার হলো এখান থেকে আবার এ বের করা। এক নিয়ে ঝামেলা, এটা লাগবে, এই তো, আর কিছু নয়। নিচে আসলো 2 গুণন এলা ছাড়া পরীক্ষা কিচ্ছু পাবে না সুরাইয়া। প্রথমে যাই দেখবি যে ইয়ং এর ব্যাটিচার হয়ে বসে আছে আগে। কোশ্চেনের মধ্যে কোশ্চেন কিন্তু ফাঁস করে দিলাম, বুঝছো? কোশ্চেন ফাঁস করার পরে যদি না পাও, এটা ব্যর্থতা তোমার। বলো 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 বলো। tan ইনভার্স 10 ঘটনা শেষ নাকি? এখন ওই যে ঘটনা ঘটাবো তাই। 4.5 গুণন tan ইনভার্স 5, ডি এর মান হলো আমরা তো জানি 1 মিটার। তো দেখো এখন এখানে কি ডোরা পাওয়া যাবে সেটা তো আমরা জানি না। এখন এই যে দূরত্ব, তাই না? এটা ডেল এক্স এর মান ল্যামডা বাই 2 এর কত গুণিতক আমরা ওটা দেখব নাকি? আমরা এক্স এর সূত্রটা কি ছিল বলো তো? এক্স এর সূত্র ছিল ল্যামডা ডি এক্স এন ছিল কি ডেল এক্স। কি সূত্র ছিল এটা দেখো তো, সূত্রটা ভুলে গেলাম। শুরুর দিকে আমরা ক্যালকুলেশন করেছিলাম অনেক বড় এক্স এন, না এটা নয়। ডেল এক্স ডি বাই এ। এটা শুরুর দিকে আমরা অনেক হিসাব নিকাশ করে এটা বের করেছিলাম এক্স এন। এটাই আমাদের মেন সূত্র, কিন্তু এক্স এন এটাই আমাদের মেন। এখানে ডেল এক্স এর মান উজ্জ্বল হলে কি হয় বসিয়ে দিয়ে তারপরে আমরা পরে সূত্রগুলো পাইছিলাম, কিন্তু মূল সূত্র এটাই ছিল।
বড় হবে তো হয় না, হালকা একটু বড় হবে মনে হচ্ছে। ছোট করার উপায় কি? কি ডোটা পাবো তো আমরা তো জানি না। ডেল এক্স এন স্যার এখানে অন্য সূত্র দিয়ে দিচ্ছে যে হচ্ছে x n ইকুয়াল m ল্যামডা ডি বাই a, এখান থেকে m এর মানটা বলেছে। এক্স এখন এখন গুণ করলে কি হচ্ছে এক্স এন এ। আচ্ছা কি ডোরা হবে আমরা জানি না, তাই না? এখন ডোরাটা কি হবে সেটা কে বলে দিবে? ডেল এক্স নাকি? ডেল এক্স যদি ল্যামডা বাই 2 এর জোর গুণিতক, তো কত গুণিতক আমরা জানি ডেল এক্স, তো ধরে নেই এটা হলো এন ল্যামডা বাই 2, এটা মানে ডেল এক্স নাকি? ধরে নেই ডেল এক্স হচ্ছে ল্যামডা বাই 2 এর এন গুণিতক নাকি নয়? ধরে নেই কত গুণিতক ডেল এক্স এ ল্যামডা বাই 2 এর কত গুণ আমরা জানি না তো। ওকে, তার মানে তার সাথে আছে কি ডি। এক্সএন দেওয়া আছে, এক্সএন তো বের করলাম মনে হয় না, না দেওয়াই তো আছে 6.38 ইন্টু tan ইনভার্স 3 গুণন এ হলো 4.5 গুণন tan ইনভার্স 5। হ্যাঁ, এখান থেকে এনের মানটা বের করি। এনের মানটা দেখো যা হবে, জোর হলে বলবো চরম নাকি বেজোর হলে বলবো অধম। কি না, হে বোর্ড প্রশ্নগুলো এভাবে সলভ হবে না, বোঝা পাবে না কেউ। বোর্ড প্রশ্নগুলো বোঝা পারবে না, বোর্ড প্রশ্ন হবে না, তোমাদের সমস্যা আমি দিলে